যে কোনো ধরনের ভাইরাস একটি নির্দিষ্ট সময় পর তার মিউটেশন বা রূপ পাল্টাতে পারে। করোনা ভাইরাসেরও আমরা বিভিন্ন যেমন ভ্যারিয়েন্ট দেখেছি ভ্যারিয়েন্টের বিভিন্ন মিউটেশন বা রূপ। প্রতিবারই আমাদের মাথায় একটি চিন্তা এসে আটকে যায়, সেটি হচ্ছে এই ভ্যারিয়েন্টটি আসলে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে বা এর পরিবর্তনগুলো ঠিক কোন জায়গায়। এই নিয়ে আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন ডাক্তার আছেন অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি সঞ্জিদা শম্পা। আর আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে করোনা ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের ভাবনা। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে ডাক্তার মাহবুব ময়ূক রিশাদ, রেজিস্ট্রার মেডিসিন এবং কোভিড কনসালটেন্ট, পপুলার মেডিকেল কলেজ। আপনাকে স্বাগত আজকের এই আয়োজনে। ধন্যবাদ সংবাদ প্রকাশকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আসলে প্রথমে যে জিনিসটি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে প্রতিবারই একটি ভ্যারিয়েন্ট আসে এবং ভ্যারিয়েন্টের প্রভাবটি আমাদের দেশে যতটা পরিলক্ষিত হবার পরে বিশেষজ্ঞদের কাছে হয়তোবা একটু আশার বাণী আমরা পাই। সেই আশার বাণী পাওয়ার সাথে সাথে নতুন একটি ভ্যারিয়েন্টের আগমন হয়ে যায় আমাদের দেশে। এই যে ভ্যারিয়েন্টগুলো আগমন হচ্ছে, মোটা দাগে যদি বলতে চাই তাহলে বিভিন্ন প্রথমে শুরু থেকে আজ ল্যামডা ভ্যারিয়েন্ট পর্যন্ত ঠিক মোটা দাগে কোন কোন জায়গায় পরিবর্তনটা এসেছে যদি একটু বলতেন। আসলে ভ্যারিয়েন্ট যেটাই হোক, মূল অর্গানিজম তো করোনা ভাইরাস 2। তো এখন যেটা হচ্ছে যে ব্যাপারটা আমাদের দেশে আসতেছে, ব্যাপারটা সেরকম না। আমাদের দেশে আমরা নিজস্ব ভ্যারিয়েন্ট, আসলে আমাদের নিজস্ব কোনো ভ্যারিয়েন্ট হয়েছে কিনা সেটা আমরা ঠিক এখনো জানি না। আমরা কিন্তু একদম শুরু থেকেই যখন করোনা আসলো ডিসেম্বরে, আমাদের এখানে দেশে আসতে আসতে মার্চ, এই মাঝখানের এই সময়টাতে মানে আমাদের এখান থেকে তো আসলে কোনো কিছু আসেনি। আমরা সবসময় বাইরে থেকেই যখন যেটা সার্কুলেটেড হয়েছে সেটাই আমাদের এখানে আসছে। প্রথমে যেটা নর্মাল করোনা শুরু হলো তখনও সেটা তাই ছিল। ইটালি থেকে আমাদের এখানে আসলো, ইউএস এর ভ্যারিয়েন্ট আসলো। তো ব্যাপারগুলো যেটা হচ্ছে যে ভ্যারিয়েন্টটা আমরা যেহেতু আনছি না, মানে আমাদের তাহলে মূল জায়গাটা, সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমরা জানা সত্ত্বেও সেটাকে কোনোবারই আসলে প্রিভেন্ট করতে পারেনি। সবচেয়ে বেটার যেটা ছিল যে প্রথমবার যদি আমরা বলি, প্রথম একদম যেটা ছিল মার্চের 8 তারিখে, সেই সময়ে আমাদের এয়ারপোর্ট বলেন, আমাদের হেলথ সিস্টেম বলেন, আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলেন, আসলে একটা পর্যাপ্ত সময় পাওয়ার পরও আমরা রেডি থাকতে পারিনি। এখনকার সিচুয়েশনটা ভিন্ন। এখনকার ভ্যারিয়েন্ট গুলা নিয়ে অনেক আগে থেকে কথাবার্তা হয়। আমরা দেখেছি যে ভারতে আসলে ডেল্টা দিয়ে কি একটা অবস্থা তৈরি হয়ে গেছিল, এবং এখন আবার ল্যামডার কথা শোনা যাচ্ছে। ল্যামডাটা মূলত সাউথ আমেরিকান ভ্যারিয়েন্ট, পেরু কলম্বিয়া থেকে, ইউএসএ ওখান থেকে হয়ে সম্ভবত বাংলাদেশে আসছে। একটা কি দুটা ঘটনা পাওয়া গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু যে কোভিড টেস্ট গুলো করি ওখানে কিন্তু আমরা ভ্যারিয়েন্ট চেক ওই অর্থে সেভাবে করি না। হয়তো কিছু গবেষণার স্বার্থে কিছু স্যাম্পলের ভ্যারিয়েন্ট গুলা দেখা হয়, কিন্তু সেটা কিন্তু একদম মাস লেভেলে যে দেখা হয় সেটার সুযোগ সম্ভবত আমাদের দেশে নাই। এখন ল্যামডা বলেন, ডেল্টা বলেন আর কনসার্ন বলেন, ল্যামডাকে প্রথমে বলা হচ্ছিল যে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে একটা ভ্যারিয়েন্ট আসছে, সেটা ইন্টারেস্ট তৈরি করছে যে এটা আমরা দেখবো যে এটা কি করতে পারে। এখন এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন। তো ব্যাপারগুলো হচ্ছে যে কেন এই শব্দ এবং এই জিনিসগুলো আসলে চেঞ্জ হওয়ার ইমিউনোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, ভাইরোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো সায়েন্টিফিক কথাবার্তা হয়ে যাবে। তবে ভাইরাসের মিউটেশনের ধাপ হিসাবে এরকম মিউটেশন হতেই পারে। এখন আমাদের যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আমরা তো ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন কি ভ্যারিয়েন্ট এক একটা ভ্যারিয়েন্টে যে নতুন আসছে তা সেটার বিরুদ্ধে কাজ করবে কিনা, এইটাও সম্ভবত এখন মূল কনসার্ন সবসময় আসলে আমাদের ভিতরে কাজ করছে। আর আমি একটা জিনিস বলতে চাই যে ভ্যারিয়েন্ট যাই হোক, রোগীর সিভিয়ারিটি যাই হোক, আমাদের দেশে অন্তত কোভিড রোগীরা মারা যাচ্ছে কেন? কোভিড তো এখন আমার কাছে যেটা মনে হয় বাস্তবতাটা এরকম যে আমাদের মেনে নিতে হবে যে আমাদের কোভিডের সাথে আরো অনেকদিন থাকা লাগবে। একটা সময় গিয়ে কোভিড হয়তো নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো হয়ে যাবে, হবে, থাকবে, আমরা একসাথেই চলবো। কিন্তু মূল যে জায়গাটা আমাদের ইয়ে করতে হবে যে কোভিডের সিভিয়ারিটিটা, মৃত্যুটা যত না বেশি ভ্যারিয়েন্টের জন্য দায়ী আমার কাছে মনে হয়, তার চেয়ে বেশি ব্যাপারটা জড়িত হচ্ছে, আমি ডেল্টা পর্যন্ত বলছি, ল্যামডার ক্ষেত্রে পরে আসছি, তার ক্ষেত্রে বেরিয়ে হচ্ছে যে হসপিটাল সাপোর্ট না পাওয়া।
কোভিডের এখন পর্যন্ত প্রমাণিত চিকিৎসা হচ্ছে 4টা। এই 4টার মধ্যে 1 নাম্বার কথা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের ভিতরেও আমাদের কিছু কথা আছে যে আমরা অক্সিজেন কত নিচে নামলে আমরা অক্সিজেন ব্যবহার করব, কত ফ্লোতে ব্যবহার করব। 94 এর নিচে নামলে আমরা সাধারণত অক্সিজেন শুরু করি, সেটা নেজাল ক্যানুলা বলি আমরা। আপনারা নিশ্চয়ই হসপিটালের বিভিন্ন ছবি টবিতে দেখে নাকের ফুটো দিয়ে যে ক্যানুলাটা ঢোকানো থাকে। আর একটু বেশি অক্সিজেন লাগলে একটা মাস্ক দেওয়া হয়, বড় একটা মাস্ক থাকে। আর একটু বেশি অক্সিজেন লাগলে একটা ব্যাগের মতো থাকে। এরপর লাগলে হাই ফ্লো থাকে, এরপর গিয়ে হচ্ছে লাইফ সাপোর্ট বা মেকানিক্যাল ভেন্টিলেশন বা নন ইনভেসিভ ভেন্টিলেশন, পরে গিয়ে লাইফ সাপোর্ট। এরকম বিভিন্ন ধাপে ধাপে আমরা অক্সিজেন দিই। আমাদের রোগীগুলা মারা যাচ্ছে, সিভিয়ারিটিটার হার বেশি হচ্ছে। ধরেন আপনি আপনি অসুস্থ বা আপনি আক্রান্ত, আপনি বা যে ক খ গ যেই হোক, তিনি অক্সিজেন কমে তার 85 হয়ে গেছে। ওই সময়ে তিনি ভাবলেন যে আমি হসপিটালে ভর্তি হব, আমি বের হলাম, উনি বের হলেন, ওনার আত্মীয় ওনাকে নিয়ে, উনি কোথাও হসপিটালে বেড পেলেন না। 85তেই কিন্তু উনি সাস্টেইন করছেন। একটা সময় পার হচ্ছে, 1 ঘন্টা পার হচ্ছে, 2 ঘন্টা পার হচ্ছে, 3 ঘন্টা পার হচ্ছে। এটাকে আমরা এক ধরনের হাইপোক্সিক স্টেট বলি। হাইপোক্সিয়া মানে হচ্ছে আমাদের শরীরের রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। তো অক্সিজেনের পরিমাণ যখন কমে যাচ্ছে, অক্সিজেন এই না যাওয়ায় হাইপোক্সিক ইনজুরি হচ্ছে আমাদের লাংসে, মানে আমাদের লাংস ড্যামেজ হচ্ছে। তো এই ড্যামেজটা যত বেশিক্ষণ আপনি একটা পেশেন্টকে হাইপোক্সিয়ায় রাখবেন, আপনি তাকে যে ওষুধই দেন না কেন, তার যদি আপনি হাইপোক্সিয়াটা কারেক্ট না করেন, তাহলে তাকে আপনি পরে হসপিটালে এনে লাইফ সাপোর্ট পর্যন্ত যান, দেখা যায় যে ক্ষেত্র বিশেষে সেটা কাজ করতে পারছে না, কারণ তার যা ড্যামেজ হওয়ার, যে টাইমটাতে আপনি তাকে অক্সিজেন ছাড়া রেখেছেন, সেই টাইমে তার ড্যামেজ হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে গিয়ে যে যে ভয়টা থাকে ভ্যারিয়েন্ট নিয়ে, আমার মনে হয় যে ভ্যারিয়েন্ট নিয়ে ভয় পাওয়ার থেকে এই ভয়টা এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে আমার রোগী মারা যাচ্ছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন যারা মারা গেছে তাদের ম্যাক্সিমামের ক্ষেত্রে এরকম শুনবেন যে বাসায় অক্সিজেন কমে গিয়েছিল, হসপিটালে ভর্তি করতে দেরি হয়েছে। মানে আমি বোঝাতে চাচ্ছি যে অক্সিজেন কমে যাওয়া এবং অক্সিজেন দেওয়ার পিরিয়ডটা যত বড় হবে, রোগীর মৃত্যুর হার তত বাড়বে। এটা আলফা ভ্যারিয়েন্ট হোক, ডেল্টা হোক, বিটা হোক, বা এখনকার ল্যামডা হোক, যেই ভ্যারিয়েন্টই হোক না কেন। ভ্যারিয়েন্টের ব্যাপারে এখন যেটা কনসার্ন, যে এটা ভ্যাকসিনের ক্ষেত্রে কি কাজ করবে। এখন ভ্যাকসিন মানে হচ্ছে যে আমরা একটা প্রি এক্সিস্টিংলি আমাদের শরীরকে এক্সাইট করে রাখছে, আমরা একটা অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন ভ্যাকসিন আমরা ব্যবহার করছি। এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করছি, ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন ব্যবহার করছি, কিল ভ্যাকসিন ব্যবহার করছি। সেগুলো আরেক ধরনের সায়েন্টিফিক আলাপ। এগুলার মূল কাজ হচ্ছে যে ভাইরাসটাকে শনাক্ত করে আমার শরীরে মেমোরি সেল তৈরি করে রাখা, যেন আক্রান্ত হলে সেই মেমোরি সেলটা সেই ভাইরাসটাকে আটকাতে পারে। এখন পর্যন্ত আমাদের ভ্যাকসিনের, আপনারা যদি খেয়াল করেন, যে যদি বলি যে বাংলাদেশে প্রায় 100% চিকিৎসক নার্স কিন্তু এখন ভ্যাকসিনেটেড। আপনারা যদি একটা খালি চোখেও দেখেন, খেয়াল করবেন যে আপনারা শুরুর দিকে যত পরিমাণ ডক্টর আক্রান্তের হার শুনছিলেন এবং যত পরিমাণ চিকিৎসক মৃত্যুর কথা শুনছিলেন, এখন কিন্তু সেটা কমে এসেছে অনেক। এবং আমি মনে করি যে এখানে ভ্যাকসিনেশনের একটা বড় ভূমিকা আছে। আমরা এখন কাজ করার ধরনটা বুঝে গেছি, সেটাও একটা যেমন, ভ্যাকসিনেশনের ভূমিকাটাও সেরকম। সুতরাং ভ্যাকসিন দিলে ভ্যাকসিনটা আপনার এটা নিশ্চিত করবে না যে আপনার করোনা হবে না, কিন্তু এইটা একটা সুরক্ষা দিবে যে আপনার করোনা হলো সেটা সিভিয়ার করোনা হবে না। আপনি হয়তো মাইল্ড সিমটম বা মডারেট সিমটমের উপর দিয়ে পার পেয়ে যাবেন। এরকম অনেক স্টাডি আসছে সামনে, আরো অনেক জার্নাল প্রকাশিত হবে, তখন হয়তো এই ব্যাপারে আরো আমরা স্পষ্ট ধারণা পাবো। তাহলে এই ভ্যাকসিনের ভ্যারিয়েন্ট, কিন্তু ভ্যাকসিনটা আমার তো মূল স্ট্রাকচার তো করোনার স্পাইক প্রোটিন। ভ্যারিয়েন্ট মানে তার অ্যামাইনো অ্যাসিডের যে আমাদের যে স্ট্রাকচার থাকে, জেনেটিক সিকোয়েন্স থাকে, অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স গুলাতে হয়তো কিছু পরিবর্তন হয়ে এক একটা ভ্যারিয়েন্ট নাম আসবে, এক একটা ভ্যারিয়েন্টের নাম আমরা শুনতে পারি। তো মূল কথা হচ্ছে যে ডেল্টা ক্ষেত্রে এখন পর্যন্ত ছিল যে ওরকম অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার পরিবর্তন হলেও ভ্যাকসিনের ইফেক্টিভনেস কমাতে বা ভ্যাকসিন রিলেটেড যে কথাবার্তা, সেটাতে দেখা গেছে যে ওরকম কোনো ইফেক্ট আসলে হয় নাই, বা অক্সফোর্ড কার্যকর, ফাইজার কার্যকর, এরকম স্টাডি বা এরকম কথাবার্তা আমরা শুনেছি। ল্যামডা তো মাত্র আসলো, তো ল্যামডা আসলে এখন এটা হয়তো সামনে, এটা আমরা আরো জানতে পারবো। এই মুহূর্তে সেটা কতটুকু ভেবে আতঙ্কিত হয়ে তো আর লাভ নাই। আর এখন তো মানুষ আতঙ্কিত নাও, এখন তো আসলে আমরা বরং আসলে এমব্রেস করে নিচ্ছি, আমরা বাস্তবতাটাকে মেনে নিচ্ছি। ঘরের বাইরে বের হলে যেরকম রোড অ্যাক্সিডেন্টের একটা ভয় থাকে, এরকম আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের বের হলে আমরা করোনা হতে পারে, এরকম একটা মানসিকতা সবার ভিতরে চলে আসছে। সুতরাং আতঙ্ক নাই। তবে আমি বলবো যে ভ্যাকসিন কাজ করবে কি করবে না, ভ্যাকসিনের কি হবে হবে, সুযোগ থাকলে গভর্নমেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হয় এবং পর্যাপ্ত ব্যবস্থা থাকলে
হাতের কাছে আপনি যে ভ্যাকসিনটাই পাবেন সেই ভ্যাকসিনটাই আপনার অ্যাভেইল করা উচিত, নিয়ে নেওয়া উচিত। জি, আসলে ভ্যাকসিন নেবার কথা বলছেন। আবার সাধারণ জনগণের আবার আতঙ্ক কিন্তু থেকেই যায়। যতই আমরা বলি যে আমরা আসলে আতঙ্কিত হব না, এটাকে স্বাভাবিক ভাবেই মেনে নিতে হবে। তো আতঙ্কিত জায়গা থেকে জানতে চাচ্ছিলাম যে ডেল্টা ভ্যারিয়েন্টে আসলে মানবদেহে সাধারণ লক্ষণগুলো আসলে কি থাকে? যদি একটু বলতেন। ডেল্টা এবং ল্যামডা বলেন আর যেটাই বলেন, আমি যেটা বললাম যে প্রাথমিক যে লক্ষণ, যেটা আমরা সবাই জানি, জ্বর, কাশি, গলা ব্যথা, এটা আপনার সব সব ভ্যারিয়েন্টেই মোর অর লেস থাকেই, বা টু দা পয়েন্ট বা সেম থাকে। কিন্তু কিছু আনইউজুয়াল সিমটম, যেমন আপনি ধরতে পারেন যে অ্যাবডোমিনাল পেইন বা পেট ওইটাই ব্যথা, জানতে চাচ্ছিলাম। হ্যাঁ। হ্যাঁ, বা পেট ব্যথা হয়তো বা আমরা আগে দেখি নাই, কিন্তু ইদানিং কিছু রুগী দেখছি যে বেসিক্যালি তার পেট ব্যথা দিয়ে শুরু হচ্ছে, পরে দেখা যাচ্ছে যে তার আসলে কোভিড হয়েছে। এবং দেখা যাচ্ছে যে ডায়রিয়াটা আগে থেকে ছিল, ডায়রিয়াটা এখন আরো একটু প্রমিনেন্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে। যেটা ল্যামডা বা ডেল্টার ক্ষেত্রে রুগী মারা যাওয়ার আরেকটা কারণ ছিল যে জ্বর এবং কাশি যতদিনে আসে, মানে সিমটম যতদিনে আসে বা শ্বাসকষ্ট যতদিনে আসে, বা কোনো কোনো ক্ষেত্রে আসেও না, দেখা যাচ্ছে যে তাদের লাংস অলরেডি ইনভলভ টু এ ভেরি মাচ এক্সটেন্ট, 30-40% ইনভলভমেন্ট হয়ে বসে আছে, কিন্তু তার সেই অর্থে লক্ষণ আসে নাই। তো আপনি যখন লক্ষণ আসবে না, তখন তো আপনি কনসার্ন হবেন না, তখন তো আপনি নর্মালি থাকবেন। এবং আমরাও তাই বলি যে লক্ষণ না আসা পর্যন্ত অত চিন্তার কিছু নাই। কিন্তু ডেল্টার ক্ষেত্রে এবং ল্যামডার ক্ষেত্রে এটা শোনা যাচ্ছে যে ইট প্রোগ্রেস র্যাপিডলি অথবা ইট প্রোগ্রেস সাইলেন্টলি, দুভাবে। মানে একটা হচ্ছে সাইলেন্টলি প্রোগ্রেস করে আপনাকে এমন একটা অবস্থায় নিয়ে গেল, টের পেলেন না, কিন্তু যখন টের পেলেন তখন আর কিছু করার থাকলো না। আবার ল্যামডার ক্ষেত্রে বা এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা আপনার হইছে, আপনার সিমটম আছে, আজকে রাতে আপনার 2 লিটার অক্সিজেন লাগছে, সকালবেলা ঘুম থেকে উঠলেন, ডাক্তার দেখতে গেল, দেখা গেল যে আপনার অক্সিজেন ডিমান্ড বেড়ে 15 লিটার হয়ে গেছে। মানে ডিস্ট্রাকশন ইজ র্যাপিড, প্রোগ্রেশন ইজ র্যাপিড। এটা একটা কনসার্ন অবশ্যই। আর এই জন্যই তো আসলে ডেল্টায় আমার কাছে মনে হয় যে ডেল্টায় মানুষের মৃত্যুর হারটার বেশি কারণ আসলে আমি শুরুতে যেটা বললাম, যে সঠিক সময় সঠিক জায়গায় না থাকাটা হচ্ছে মূলত একটা কারণ। আবার এটাও একটা, আমি এখন যেটা অ্যাড করলাম সেটাও একটা গুরুত্বপূর্ণ কারণ আসলে। আর লক্ষণ বলতে হচ্ছে যে এখন একটা ব্যাপার হচ্ছে ডেঙ্গুও চলে আসছে। ডেঙ্গু আর কোভিড এর হুম। লক্ষণের মধ্যে যেহেতু জ্বর সব জায়গাতেই থাকে, এক ধরনের মানে কি বলে ওটাকে, ওভারল্যাপিং সিনড্রোম আছে। তো এর মাঝখানে আপনার এই পেট ব্যথা বলেন আর ডায়রিয়া বলেন, মাথা ব্যথা বলেন, আপনাকে আপনাকে যে কোনো শারীরিক অসুস্থতা যেটা জ্বরের সাথে সম্পর্কিত, সেটাকে আপনার কোভিড হিসাবেই শুরুতে ভেবে নিতে হবে। এবং এটা আমি বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সময়েও বলেছি যে কোভিড টেস্ট মানে আরটিপিসিআর যেটা করি বা আমরা এখন অ্যান্টিজেন টেস্ট হচ্ছে, সেই টেস্ট নেগেটিভ মানেই করোনা না, এই ধারণা এখনো মানুষের ভাঙে নাই। এই ধারণাটা ভাঙা উচিত। আচ্ছা, টেস্ট আমি যদি নেগেটিভ একটু হলে এড আপনার করি করোনা। আপনার সাথে, আ ডক্টর ময়ূর হুম। প্রসাদ, যদি জি। একটু যোগ করি আপনার সাথে। আপনি বলছেন যে জ্বর হলে কোভিড ধরে নিতে হবে। আবার ডেঙ্গুর কথাও আপনি বলছেন। তাহলে কি একজন ব্যক্তি আ কোভিড এর টেস্টই করাবে নাকি ডেঙ্গুর টেস্ট করাবে? অথবা ২ টা টেস্ট করাবে নাকি? কি আপনারা পরামর্শ দিয়ে থাকেন? যদি এখানে একটু যোগ করে এটা বলতেন। অবশ্যই পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এখন আমার একটা পেশেন্টের আচ্ছা। জ্বর সাথে চোখ ব্যথা, মাথা ব্যথা, শরীরের হাড় জয়েন্ট পেইন এই রিলেটেড যদি সিমটম প্রিডোমিনেন্ট হয়, এবং পেশেন্টটা যদি 3 দিনের মধ্যে আমাদের কাছে আসে বা 5 দিনের মধ্যে আমাদের কাছে আসে, তাহলে আমরা তার ডেঙ্গু চিন্তা করব। কিন্তু তার সাথে যদি কাশি থাকে, গলা ব্যথা থাকে, তখন আমরা আগে কোভিড চিন্তা করবো। এবং একটা ব্যাপার ইম্পর্টেন্ট, ডেঙ্গুর জ্বর সাধারণত 5 দিন পরে পারসিস্ট করে না। ডেঙ্গুর জ্বরটা সাধারণত একটু বেশি হাই গ্রেড হয়। কোভিডের জ্বরের কোনো, এটা একটা আবার ঝামেলা। অনেক সময় আমরা জ্বরের প্যাটার্ন দেখে বুঝি, যেমন ম্যালেরিয়া হলে খুব কাঁপুনি দিয়ে জ্বর আসবে, ম্যালেরিয়ার জ্বর একটা পিকে উঠবে, একটা পিক থেকে নামবে। তো এই যে প্যাটার্ন গুলা দেখে আমরা জ্বর চিনতে পারি, কোভিডের জ্বরের এখন পর্যন্ত তেমন কোনো নির্দিষ্ট প্যাটার্ন নাই। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জ্বর অনেক বেশি উঠে, কারো কারো ক্ষেত্রে দেখা যায় জ্বর একদম গায়ে গায়ে থাকে, একদিন থেকে ভালো হয়ে যায়। তো নির্দিষ্ট প্যাটার্ন না থাকাটা ওই জ্বরটাকে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করার জন্য একটা ডিফিকাল্টি ক্রিয়েট করে। তো সুতরাং পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে জিনিসটা, সিদ্ধান্তটা অবশ্যই তিনি চিকিৎসকের সাথে কথা বলবেন, তিনি যেটা বলবেন সেটাই আসলে তার করা উচিত। এবং আমরা এখন ডেঙ্গু কোভিড কো ইনফেকশন ভালোই পাচ্ছি, মানে যদি 10 জন হয় 2-3 জন তো পাওয়াই যায় যে ডেঙ্গু কোভিড দুইটাই একসাথে হয়েছে। জি, আসলে ডেল্টা ভ্যারিয়েন্টের কথা বললেন এবং ল্যামডারও সেই লক্ষণগুলো বললেন। যদি আমি একটু গবেষণার দিকে, আপনিও বলছিলেন গবেষণার কথা যে ফাইজার অ্যাস্ট্রাজেনেকা টিকার কথা বলছিলেন। আ বিজ্ঞানীরা ভারতীয় যে ভ্যারিয়েন্টটি বের হয়েছে, আ একেক বিজ্ঞানীরা বলছে যে এই
টিকাগুলো এই ভ্যারিয়েন্টকে হয়তোবা ভ্যারিয়েন্ট থেকে হয়তোবা রক্ষা করতে পারবে, কিন্তু আরেকটি সাময়িক আবার নেচার সাময়িকে প্রকাশিত হলো যে এই যে টিকাগুলো রয়েছে, করোনা ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টটি মরবে না, ফলে নতুন ধরনের ভ্যাকসিন আনতে হবে, বর্তমানে টিকাগুলো অদল বদল করতে হবে। এটা নিয়ে আপনারা কি বলছেন? যে কোনো গবেষণারই যেটা হচ্ছে যে এই ধরনের গবেষণা হচ্ছে অনেক সময় নিয়ে করতে হয়, কারণ আমাদের সময়টা হচ্ছে এরকম, আমাদের হাতে কোনো সময় নাই। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা স্যাম্পল তো নেই, একটা গবেষণা করার জন্য তো আমাদের একটা স্যাম্পল নিতে হবে। এই স্যাম্পল গুলার সাইজ হয়তো ছোট থাকছে, ওই স্যাম্পল গুলা অ্যানালাইসিস করার সময় আমরা সময় কম পাচ্ছি, তো এরকম রেজাল্টের ভেরিয়েশন আসলে পাওয়া যেতে পারে। তো এখন যেটা বললেন যে টিকা অদল বদল করতে হবে, এটা আমরাও শুনেছি যে আমরা জনসন এন্ড জনসন নামে একটা টিকা আসছে, অলরেডি এসে গেছে কিনা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো ওরা শুনছি যে ওদেরটা ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে বেশি কার্যকর। তো এগুলা আসলে টোটাল সায়েন্টিফিক প্রসেসটাই এখন ঠিক সায়েন্টিফিক ভাবে হচ্ছে, কিন্তু যে সময়টা দিয়ে এক একটা তথ্য আমরা দিতাম, যে সময়টা দিয়ে এক একটা তথ্য আমরা দিতাম বলতে তথ্য আমরা পেতাম, আমরা তো বেসিক্যালি কোনো ধরনের রিসার্চের মধ্যে আমরা নাই, আমরা তো বাইরের তথ্যগুলা নেই। তো যেই তথ্যগুলো আমরা নেই সেই তথ্যগুলো আগে যে প্রসেস অনুযায়ী আসতো, একটা ক্রস চেক হয়ে হয়ে আসতো, এখন কিন্তু আমাদের হাতে ওই সময়টা নাই। আপনি কখনোই পৃথিবীতে দেখবেন না যে 1 বছরের মাঝখানে এতগুলো ভ্যাকসিন একটা রোগের বিরুদ্ধে চলে আসছে, এবং এক একটা কিন্তু এক এক ধরনের, এক একটার মেকানিজম অফ অ্যাকশন এক এক ধরনের। সো এটা 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 স্টেট অফ ইমার্জেন্সি, এটা একটা টাইম অফ ইমার্জেন্সি। এখানে আপনার ইথিক্যাল জায়গা বলেন, আপনার এখানে সায়েন্টিফিক জায়গা বলেন, কিছু ছাড় দিতে হয়। ছাড় দেওয়ার ফলে যেটা হয় যে এরকম ভেরিয়েশন গুলো আসে। আমাদের এই সম্পর্কে কনক্রিট নলেজ পেতে আমাদের আরো সময় লাগবে। এবং ওই যে আপনি বললেন না যে যেটা একজন এক বেশি গ্রুপ, মানে বেশি স্টাডি কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট ভ্যাকসিনের পক্ষে এবং কাজ করে বলছে, এক দুইটা জায়গায় সম্ভবত বলেছে করে নাই। এবং এখানেও আবার ব্যাপার আছে, এখানে যেহেতু অনেকগুলা কোম্পানি মার্কেটে, এখানে পলিটিক্যাল জিও পলিটিক্যাল নানা ধরনের ইস্যুজ আছে, যে আপনাকে আমি কোন ভ্যাকসিনটা মার্কেট করব, বা আপনার এখানে অনেক কিছু ব্যাপার কাজ করে। তো একদম সরল চোখে এই মুহূর্তে ওই গবেষণার রেজাল্ট দেখে কোনো কিছু আগাম বলে দেওয়াটা খুব কঠিন। আমরা আমাদের ব্যক্তিগত কাজ করার অবজারভেশন থেকে বলতে পারি, ল্যামডা তো এখনো আসে নাই, ভ্যাকসিন যারা নিয়েছেন ডেল্টার ক্ষেত্রে, ডেল্টা হলেও মানে ভাইরাসটা হলেও সেটা সিভিয়ারিটিটা যারা নেননি তাদের তুলনায় কম ছিল। একদম। এবার আসলে ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আসতে যাচ্ছি, যে একজন নারীর শরীরে এই ভ্যারিয়েন্টটি ধরা পড়েছে। আপনারা তো অবশ্যই জানেন যে কোন লক্ষণগুলো ওই নারীর শরীরে ছিল, যদি একটু বলতেন। বাংলাদেশে জি। বাংলাদেশের কেসটার সম্পর্কে তো আমি এখনো দেখি, একটা দেখেছিলাম, আমি ওটা খুলি নাই। ওনার এক্সাক্ট লক্ষণটা আমি জানি না। আপনাকে যেটা বললাম যে আপনার কি বলে সিমটম বা লক্ষণ যদি বলেন, তাহলে ওই লক্ষণের ক্ষেত্রে আসলে তেমন কিছু আপনি ডিফারেন্স করতে পারবেন না আর কি। আর বাংলাদেশেরটা কি স্পেশাল কিছু বলে থাকলে ওটা আমি এখনো দেখি না। বাংলাদেশে তো খুব রিসেন্টলি ওরা বললো, কিন্তু ওই পেশেন্ট রিলেটেড তথ্য কিন্তু আমি কোথাও খেয়াল করি নাই। আর আপনার ক্ষেত্রে ল্যামডার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে জ্বরটা একটু হাই গ্রেড থাকে, এবং একই রকম যে এটা হচ্ছে যে আপনার যতক্ষণ আপনার লাংস আক্রান্ত হবে ততক্ষণ হচ্ছে দেখা যাবে যে আপনার যতক্ষণ আপনার সিমটম আসবে ততক্ষণে দেখা যাবে যে আপনার লাংস অলরেডি 45% আক্রান্ত। তো সিমটম না থাকাটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। সিমটম থাকলে তো ভালোই হতো, আপনি সরাসরি হচ্ছে যে ডক্টরস অ্যাটেনশন পেয়ে যেতেন আর কি। আর সিমটমস ভ্যারিয়েন্ট, ওরকম সিমটম দিয়ে আপনি আলাদা করতে পারবেন না, আসলে ভ্যারিয়েন্ট গুলা সিমটম দিয়ে আলাদা করতে পারবেন না। আচ্ছা, আরেকটু অন্যদিকে চলে যাই, সেটি হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, যেটা আসলে কোভিড-19 পেশেন্টদেরকে দেওয়া হয়। এর ক্রাইটেরিয়া গুলো কি কি? মানে এই থেরাপিটা আসলে কেন দেওয়া হয়? এটা আসলে কোন ধরনের রক্ষা করে থাকে পেশেন্টদের, একটু যদি বলতেন। ট্রিটমেন্টের ক্ষেত্রে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপিটা বলতে হচ্ছে যে আপনার এখন যে ব্যাপারগুলো হচ্ছে যে 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 কি বলে, আমরা তো বিভিন্ন, আমি আপনাকে শুরুতে কিন্তু একটা কথা বলেছি যে কোনগুলো হচ্ছে যে আমার কোভিড এর ট্রিটমেন্ট। তো কোভিড এর ট্রিটমেন্ট যদি আপনি বলেন, 4টা ট্রিটমেন্ট এখন পর্যন্ত প্রমাণিত। হ্যাঁ, তো 4টা ট্রিটমেন্ট প্রমাণিত। সেই 4টা কি কি? 4টা হচ্ছে আপনার একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে রেমডেসিভির, সেটা নিয়েও বিতর্ক আছে, অ্যান্টিভাইরাল, একটা হচ্ছে স্টেরয়েড, এবং একটা হচ্ছে অ্যান্টিকগুলেন্ট, মানে আমরা রক্ত পাতলা করার জন্য যে দিচ্ছি, কি বলে ওইটা, রক্ত পাতলা করার জন্য
যে অ্যান্টিবডি গুলা যে ওষুধগুলা ব্যবহার করছি সেটার নাম হচ্ছে হ্যাপারিন বা অ্যানোক্সাপারিন নামে আমরা সেটা ব্যবহার করি। এখন আপনি যখন আমাদের রোগীগুলা যখন আসে, আমরা যখন এগুলা ট্রিটমেন্ট শুরু করি, এগুলা প্রত্যেকটা ট্রিটমেন্ট শুরু করার কিন্তু আবার বিভিন্ন আলাদা আলাদা সময় আছে। যে এটা এমন না যে আমি আসলো কোভিড পজিটিভ হলো আর সব রোগীর ক্ষেত্রে শুরু করে দিলাম। এই কারণে ওই যে টসিলিজুমাব বা যে ওষুধগুলো এখন ব্যবহার করা হচ্ছে বেভাকিজুমাব, স্কয়ার আবার একটা ওষুধ ব্যবহার করছে সেকুকিনুমাব নামে। তো ওরা বা এই ওষুধগুলো ব্যবহার করার কিছু ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়াগুলোকে আমি যদি একটু ব্যাখ্যা করি, কোভিড যখন হয় আমাদের শুরুতে ইমিউনো সাপ্রেশন থাকে, মানে ইমিউন সিস্টেমটা খুব উইক থাকে। তো তখন আমাদের ভাইরাসটা রেপ্লিকেট করে, আমাদের ভাইরাসটা শরীরে যখন রেপ্লিকেট করে আমাদের বডির ইমিউন সিস্টেম চায় সেটাকে ডিস্ট্রয় করতে, মানে আমাদের নিজস্ব যে মেকানিজম সেটাকে ডিস্ট্রয় করতে চায়। কিন্তু ভাইরাসের লোড বেশি, ভাইরাসটা অচেনা, আমাদের বডির ইমিউন সিস্টেমটা একটু পাগলাটে আচরণ করে, সেটাকে তখন ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হয়ে যায়। মানে আমাদের বডির ইমিউন সিস্টেম যেটা করোনা ভাইরাসকে আক্রান্ত করার কথা ছিল, সে করোনা ভাইরাসকে আক্রান্ত করতে গিয়ে আমাদেরকে আক্রান্ত করে ফেলে, আমাদের নিজেদেরকে অ্যাটাক করতে শুরু করে, নিজের শরীরের সেলকে অ্যাটাক করতে শুরু করে। এটার একটা সুন্দর নাম আছে, সেটার নাম বলি সাইটোকাইন স্টর্ম। সাইটোকাইন আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার একটা অংশ, সেই সাইটোকাইনের ঝড় হয়। তো ঝড় যখন হয় শরীরের সব প্রতিরক্ষা ব্যবস্থা এলোমেলো হয়ে যায়। তখনকার ট্রিটমেন্ট হচ্ছে বডিকে ইমিউনো সাপ্রেস করা। মনোক্লোনাল অ্যান্টিবডি বা আপনার টসিলিজুমাব বা যেসবের কথা আসছে সেগুলা দিয়ে, টসিলিজুমাব দিয়ে আমরা কি বলে বডিকে ইমিউনো সাপ্রেস করি। কিন্তু কাদেরকে দিব? এটা তাদেরকেই দিব যাদেরকে হচ্ছে যে আমরা টসিলিজুমাবটা তাদেরকেই দিব যাদের র্যাপিড, যেটা বললাম যে 2 লিটার অক্সিজেন লাগছিল, খুব র্যাপিড অক্সিজেন বেড়ে গেছে। সিআরপি একটা টেস্ট আছে, সেটার লেভেল অনেক হাই। ডিড্যামের একটা টেস্ট আছে, সেটার লেভেল অনেক হাই। এবং যেটা হচ্ছে যে, এবং খুব গুরুত্বপূর্ণ কথা, এটা সব রোগীকে এগুলো সব ক্রাইটেরিয়া মিট করছে। সে খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে, দ্রুত অক্সিজেন ডিমান্ড বাড়ছে, তার সিআরপি অনেক বেশি, তার ডিড্যামার অনেক বেশি। এই পেশেন্টটাকে টসিলিজুমাব দিলে হয়তো বা তার একটা রিভার্সের সম্ভাবনা থাকে, কিন্তু তারপর আপনি তাকে দিতে পারবেন না যদি তার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে। কোভিড ইজ এ ভাইরাস, বাট কোভিড পেশেন্ট ইনভেরিয়েবলি সাফার্ড উইথ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেটা আমরা বুঝি কিভাবে? সিবিসিতে ডাব্লিউবিসি কাউন্ট বা ডাব্লিউবিসি কাউন্ট যদি বেশি থাকে সেটা দিয়ে আমরা বুঝি যে তার ওই অবস্থায় রোগীকে আমরা আর কোনো ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ দিব না। তখন কোভিডটা আপনি সামলাতে পারবেন, কিন্তু ব্যাকটেরিয়া বেড়ে যে অবস্থাটা হবে তখন সেটাকে সামাল দেওয়াটা অনেক সময় কঠিন হয়ে যায়। আর টসিলিজুমাবটা খুবই এক্সপেন্সিভ ড্রাগ, এটা প্রমাণিত না, এটা দিলেই আপনি সুস্থ হয়ে যাবেন এরকম কোনো এভিডেন্স এখন পর্যন্ত নাই। তো এটা আমরা খুব খুব চিন্তা করে একবারে পেশেন্ট টু পেশেন্ট আলাদা ডিসাইড করে আমরা ডিসিশন নেওয়া উচিত বা আমরা নিতে চেষ্টা করি। এবং আমার ক্ষেত্রে যদি বলি যে রেসপন্স ইজ মিক্সড, মানে একেবারেই কাজ করে না সেটা বলতে পারবো না, বাট আবার এমনও না খুব কিছু যেটা খুব ম্যাজিক। হ্যাঁ, এটা খুব ম্যাজিক কিছু না। এবং সবচেয়ে বড় কথা, ইটস ভেরি কস্টলি ড্রাগ। আপনি এটা সবাইকে অ্যাফোর্ডও করাতে পারবেন না এবং পাওয়া যায় না কোথাও। এটার জন্য এটা শুনলাম যে, আমি সেদিন মাঝখানে শুনলাম যে নাকি ব্ল্যাক মার্কেটে 2 লাখ টাকা করে বিক্রি হচ্ছে, 1.5 লাখ টাকা করে বিক্রি হচ্ছে। তো আমাদের তো এরকম হাইপ উঠে এবং এরকম জিনিসপত্র মার্কেট থেকে গায়েব হয়ে যায়, এটাও এক ধরনের ওরকম কিছু একটা হবে হয়তো আর কি। জি, শেষ প্রশ্ন চলে যাব। একটি ডেল্টার পরে ল্যামডা আসলো, এই যে নতুন নতুন ভ্যারিয়েন্ট আসছে, এই ভ্যারিয়েন্টের ক্ষেত্রে আসলে আপনি বিভিন্ন বয়সের মানুষদেরকে কি পরামর্শ দিয়ে থাকবেন যে আমরা যদি বাসায়ও থাকি কোন ধরনের পরামর্শ, যেগুলো আমরা জানি যে মাস্ক পরা অথবা সচেতনতার কথা যদি বলি সচেতনতা মেনটেন করা, এছাড়া অন্য কোনো পরামর্শ আছে কিনা? যেহেতু মিউটেশন গুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম, একটা পরামর্শ হচ্ছে যে, ভ্যারিয়েন্ট গুলো দেখতে পাচ্ছি। একটা মূল পরামর্শ হচ্ছে যে যদি আপনার আমি অনুরোধ করব যে আপনাদের বাসায় সচেতনতার কথা আমরা সবাই জানি, বাসায় খুব বেশি দাম না, 1500 টাকা অ্যাটলিস্ট যাদের এটা ব্যবহার করার মানে কেনার সামর্থ্য আছে তারা আপনারা বাসায় একটা পালস অক্সিমিটার রাখবেন। যখনই হালকা আমি আবারও বলেছি, জ্বর নাই, কাশি নাই, সর্দি নাই, কিছু নাই, হয়তো আপনার একটু খারাপ লাগছে, মনে হচ্ছে যে আপনার শরীরটা খুব দুর্বল, আপনি মাঝে মাঝে অন্তত ডক্টর দেখাতে না পারলেও বাসায় মেশিনটা থাকলে অক্সিজেনটা চেক করেন। আপনি যদি দেখেন যে আপনার 94-95 নিচে চলে আসছে, আপনি চিন্তা করবেন দ্যার ইজ সামথিং রং, দ্যাট ইট কুড বি দ্য ডেল্টা ভ্যারিয়েন্ট, ইট কুড বি দ্য ল্যামডা ভ্যারিয়েন্ট। কারণ আমি কিন্তু শুরুতেই বলেছি এরা লক্ষণ প্রকাশ করতে এতটাই দেরি করে যে আপনি বোঝার আগেই যা ক্ষতি হয়ে যায়। এটা একটা স্পেশাল। এবং আরেকটা হচ্ছে যে আগের ভ্যারিয়েন্ট গুলো কিন্তু ইয়াং, আমাদের বয়সের মানুষদের আক্রান্ত করতো না, করলেও সেটা খুব মাইল্ড ছিল, এটা বলতে ভুলে গেছে। কিন্তু আমরা এই ডেল্টাতে, ল্যামডা তো এখন আমাদের দেশে এভাবে প্রিভেল হয় না, এই ডেল্টাতে প্রচুর এবং প্রচুর পেশেন্ট পেয়েছি। আজকে আমি একজন আমার রোগীকে ছাড়লাম যার বয়স হচ্ছে 22 বছর, সে আইসিইউতে ছিল 7 দিন,
ওয়ার্ডে ছিল 15 দিন। সে অ্যাডমিশন হয়ে তার যখন ইমার্জেন্সিতে আসে তার অক্সিজেন ডিমান্ড, অক্সিজেন স্যাচুরেশন ছিল 48 লিটার। তার বয়স 22 বছর। না তার আছে কোনো ডায়াবেটিস, না তার আছে কোনো হাইপারটেনশন, না তার ছিল কোনো প্রিভিয়াস হিস্ট্রি। সে আইসিইউতে সরাসরি যায়, লাইফ সাপোর্টে ছিল, সেখানে 7 দিন থাকে এবং 7 দিন থাকার পর কেবিনে তাকে আরো 15 দিন না মোটামুটি 22-23 দিনের মতো থেকে সে আজকে ছুটি হয়েছে। কিন্তু আজকে যে ছুটি হয়েছে আজকে কিন্তু তাকে আমি পুরোপুরি অক্সিজেন ফ্রি করে ছাড়তে পারি না। সে বাসায় 1-2 লিটার অক্সিজেন হয়তো ব্যবহার করবে। তো ইয়াং মানুষ, যারা আমরা বাইরে খুব উৎফুল্লতে ঘোরাফেরা করি, আমরা তাদেরকে বলবো যে আগে আমরা বলতাম যে করোনা ইজ নট ডেডলি ফর ইয়াং, এখন সম্ভবত এই কথাটা আর বলা যাবে না। করোনা ইজ অলসো ডেডলি ফর ইয়াং পারসনস। জি, ডক্টর ময়ূক রিশাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ সঞ্জিদা শম্পা, থ্যাংক ইউ সংবাদ প্রকাশ, ধন্যবাদ। জি, এখনকার যে ভ্যারিয়েন্ট গুলো রয়েছে সেই ভ্যারিয়েন্ট গুলো কিন্তু নিঃশব্দে আপনার দেহে হানা করতে পারে এবং সেই আঘাতে হয়তো বা আপনি কাবুও হয়ে যেতে পারেন। সেজন্য সবসময় সচেতন থাকুন, নিরাপদে থাকুন এবং নিজের শরীরের অক্সিজেন মাত্রা ঠিক আছে কিনা সেটি চেক করতে থাকুন। সকলকে ধন্যবাদ।